আমরা প্রথম কোশ্চেনে চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট স্মুথ মাসল কন্ট্রাকশন আর অ্যাকুরেট? স্মুথ মাসল কন্ট্রাকশনের সাথে স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের কিছু ডিফারেন্স আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে স্মুথ মাসলের কন্ট্রাকশনটা মূলত ক্যালসিয়ামের উপর ডিপেন্ডেন্ট, এবং সাইটোসোলিক ক্যালসিয়াম যখন বাড়ে তখনই স্মুথ মাসলের কন্ট্রাকশন হয়। এটার জন্য কোনো অ্যাকশন পটেনশিয়ালের প্রয়োজন হয় না। এবং স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের সাথে একটা বড় পার্থক্য হচ্ছে, স্কেলেটাল মাসলের চেয়ে এখানে অনেক কম এনার্জি প্রয়োজন হয়। অর্থাৎ স্কেলেটাল মাসলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 10 ভাগের 1 ভাগ থেকে 300 ভাগের 1 ভাগ পর্যন্ত কম এনার্জি প্রয়োজন হয়। এবং এই এনার্জি কম প্রয়োজন হওয়ার একটা সুবিধা কি, আমাদের জানি যে আমরা বডিতে যে স্মুথ মাসল আছে, যেমন ইন্টেস্টাইন অথবা হচ্ছে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, গল ব্লাডার, এগুলোকে দীর্ঘ একটা সময়, ইনডিফিনিট সময় অনেক সময় কন্ট্রাক্ট করে থাকতে হয়। এখন যদি অনেক এনার্জি প্রয়োজন হতো, তাহলে বডি এত এনার্জি তো বডির পক্ষে ইয়ে করা কঠিন ব্যাপার। এই জন্য এটা অল্প এনার্জিতেই এটা কিন্তু অনেক সময় ধরে কন্ট্রাক্টেড অবস্থায় থাকতে পারে। এবং আরেকটা পার্থক্য স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের সাথে, এটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন দুইটাই হচ্ছে স্লোয়ার, মানে ডিউরেশনটা বেশি স্লো। প্রোটন পাম্প প্রোটন পাম্প আমাদের বডিতে 3টা জায়গায় থাকে। একটা হচ্ছে স্টোমাকে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে সেখানে, একটা হচ্ছে অস্টিওক্লাস্টে বলে, আরেকটা হচ্ছে আমাদের কিডনিতে যেখানে ডিস্টাল অ্যাসিডিফিকেশন হয়, অর্থাৎ লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিল এবং কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট অফ কিডনি। রিগার্ডিং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আমরা জানি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানেই হচ্ছে যেখানে এনার্জি লাগবে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা দুই রকম, একটা প্রাইমারি আর সেকেন্ডারি। দুটোর মধ্যে পার্থক্য কি, দুই জায়গাতেই এনার্জি লাগে, দুই জায়গাতেই ক্যারিয়ার লাগে। বাট পার্থক্য হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে ডিরেক্ট এনার্জি, অর্থাৎ ওই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সময় ওই এনার্জিটা তৈরি হয় এটিপি হাইড্রোলাইসিসের মাধ্যমে। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে নিজে কোনো এনার্জি তৈরি করে না, সে ওই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে এনার্জি তৈরি হয় সেই এনার্জিটা ব্যবহার করেই সে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টটা সম্পন্ন করে। তাহলে এখানে হচ্ছে ইনডিরেক্ট এনার্জি ব্যবহৃত হয়। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুই রকম, কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট। হয় দুইটা সাবস্টেন্স একই ডিরেকশনে যাবে, অথবা দুইটা সাবস্টেন্স দুইটা অপোজিট ডিরেকশনে যাবে। অর্থাৎ অলওয়েজ এখানে সাবস্টেন্স থাকবে একের বেশি, কখনো একটা সাবস্টেন্স থাকা সম্ভব না। আর সাবডিভিশন, নো সাবডিভিশন, ই নাম্বার অপশন, এটা তো আমরা জানি যে দুইটা সাবডিভিশন, কো এবং কাউন্টার ট্রান্সপোর্ট। রিগার্ডিং আইসিএফ, ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে আমরা যেরকম এই যে বিভিন্ন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং দুইটার মধ্যে আমরা কম্পারিজন করলাম, এরকম ইসিএফ আর আইসিএফ এর মধ্যে যদি আমরা কম্পারিজন করি, তাহলে আমরা দেখবো যে ইসিএফ এর ক্যাটায়ন মূলত বেশি হচ্ছে সোডিয়াম আর ক্যালসিয়াম, আর আইসিএফ এর ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। তাহলে প্রথম অপশনটা টু, পটাশিয়াম হচ্ছে মেজর ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। আরেকটা জিনিস, পটাশিয়াম আর হাইড্রোজেন হচ্ছে ভাই ভাই, মানে পটাশিয়াম যেখানে বেশি হাইড্রোজেন সেখানে বেশি থাকবে, কাজে হাইড্রোজেন মোর দ্যান ইসিএফ। এবার আমরা যদি অ্যানায়নের কথা আসি, তাহলে ইসিএফ এ বেশি থাকে, আমরা মনে রাখবো যে ক্লোরিন, বাইকার্বনেট এবং সালফেট। আর আইসিএফ এর মেজর ইন্ট্রাসেলুলার যে অ্যানায়ন সেটা হচ্ছে ফসফেট। ইসিএফ এবং আইসিএফ দুইটার অসমোলারিটি অলমোস্ট সিমিলার থাকে। আর সিএসএফ ইজ নট অ্যান এক্সাম্পল অফ আইসিএফ, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। টাইপ অফ এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস হচ্ছে আমাদের প্রথমে ফ্যাগোসাইটোসিস, যেটাকে আমরা বলবো সেল ইটিং, সেল যেভাবে খাওয়া দাওয়া করে, মানে সলিড পার্টিকেলকে যেভাবে সে ইনগাল্প করে। 2 নম্বর হচ্ছে পিনোসাইটোসিস, সেল ড্রিঙ্কিং, লিকুইড সাবস্টেন্সকে যেভাবে সে ইনগাল্প করে। 3 নম্বর হচ্ছে ক্ল্যাথ্রিন মেডিয়েটেড বা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, ক্যাভিওলি মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এবং আরেকটা হচ্ছে নন ক্ল্যাথ্রিন মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। বাকি যে ই নাম্বার অপশনটা, গ্লুকোজ আপটেক, আমরা অলরেডি সেকেন্ডারি একটু ট্রান্সপোর্ট করছি, কো ট্রান্সপোর্ট, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের গ্লুকোজ আপটেক হয়, নট বাই এন্ডোসাইটোসিস। লোবিউলার ব্রঙ্কিউল, আমরা যদি ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্যটা দেখি, এখানে আমরা এ পর্যন্ত যতগুলো কোশ্চেন দেখলাম সবগুলো কিন্তু অনেকটা কম্পারিজন টাইপের কোশ্চেন। তাহলে আমরা কম্পারিজন করে করে পড়লে আমাদের মনেও থাকবে বেশি, আর কোশ্চেনও কিন্তু অ্যান্সার করা সহজ হবে। তাহলে ব্রঙ্কাসের সাথে ব্রড টার্মে আমরা যদি ব্রঙ্কিউলের পার্থক্য করি, তাহলে দেখবো যে ব্রঙ্কাসটা তো মূলত কন্ডাক্টিভ জোনের অংশ, মেজর। তাহলে ব্রঙ্কাসে থাকে কার্টিলেজ বেশি, যেটা ব্রঙ্কিউলে থাকে না। ব্রঙ্কিউল আবার উল্টা দিকে থাকে হচ্ছে আমাদের থিক লেয়ার অফ স্মুথ মাসল এবং ইলাস্টিক ফাইবার, এই দুইটা জিনিস বেশি। আর সেলের কথা যদি বলি, তাহলে ব্রঙ্কাসে বেশি থাকে হচ্ছে আমাদের নিউরোএন্ডোক্রাইন সেল, বা যেটা একটা নাম কুলফিটসকাই সেল, আর গবলেট সেল। তাহলে যেগুলো যেগুলো এখানে আমি বললাম যে ব্রঙ্কাসে বেশি, ওগুলা যেহেতু লোবিউলার ব্রঙ্কিউল একটা ব্রঙ্কিউল, ওইটার ক্ষেত্রে ফলস হবে। আর যেগুলো ব্রঙ্কিউলে বেশি, ওগুলো লোবিউলার ব্রঙ্কিউলের ক্ষেত্রে ট্রু হবে। ডেড স্পেস, হোয়াট ইজ দ্য ডেড স্পেস? ডেড স্পেস হচ্ছে লাঙের ওই সকল অংশ যেগুলোতে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না। তাহলে লাঙের কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করা, যে জায়গায় গ্যাস এক্সচেঞ্জ করতেছে না সেটা মরার মতোই, তাহলে ডেড স্পেস। তো তার মধ্যে একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, অর্থাৎ অ্যানাটমিক্যালি মানে গঠনগতভাবে ওই জায়গায় গ্যাস এক্সচেঞ্জ হওয়ার কথা না, সেটা হচ্ছে আমরা যেটাকে কন্ডাক্টিং জোন বলি, সেটা কিন্তু গ্যাস এক্সচেঞ্জ অ্যানাটমিক্যালি সেখানে হয় না, কাজে সেটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আরেকটা হচ্ছে অ্যালভিউলার ডেড স্পেস, নর্মালি অ্যালভিউলার কাজই হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করা, তাহলে নর্মালি সেখানে ডেড স্পেস থাকার কথা না। নর্মাল পার্সনের ক্ষেত্রে ডেড স্পেস সেখানে 0, নট 150 ml, যেটা সিতে দেওয়া হচ্ছে। তাহলে যদি কোনো সেখানে ডেড স্পেস থাকে, তার মানে হচ্ছে সে একটা ডিজিজ কন্ডিশন। তাইলে একটা হেলদি পার্সনের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস হবে শুধুমাত্র অ্যানাটমিক্যাল ডেড স্পেস, তার অ্যালভিওলাই তো ফুললি ফাংশনিং, সেখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হবে না, এটা হওয়ার কথা না। যদি গ্যাস এক্সচেঞ্জ না হয়, তার মানে তার কোনো ডিজিজ আছে, সেই ক্ষেত্রে আমার যে অ্যালভিওলার ডেড স্পেস শুধুমাত্র সেই ক্ষেত্রে 0-এর চেয়ে বেশি হবে, আদারওয়াইজ অ্যালভিওলার গ্যাস ডেড স্পেস হেলদি পার্সনের ক্ষেত্রে থাকে 0। ইন্ট্রাপ্লুরাল প্রেশার, হোয়াট ইজ ইন্ট্রাপ্লুরাল প্রেশার? ইন্ট্রাপ্লুরাল প্রেশার হচ্ছে আমাদের প্লুরাল ভিতরে যে প্রেশার, এবং এটা অলওয়েজ নেগেটিভ থাকে। কেন নেগেটিভ থাকে? কারণ আমাদের প্লুরাল নিচে থাকে হচ্ছে লাং, আর উপরে থাকে হচ্ছে আমাদের চেস্ট ওয়াল। তার লাঙের টেন্ডেন্সি হচ্ছে ইলাস্টিসিটি, মানে কি সে সবসময় কলাপস করতে চায়, সে সবসময় চায় হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে কলাপস করতে, মানে চুপসায় যেতে চায়, ভিতরের দিকে ঢুকতে চায়। আর চেস্ট ওয়াল চায় হচ্ছে নিজের জায়গায় ফিক্স থাকে, মানে সে কলাপস হইতে দিতে চায় না, মানে কলাপস হইতে সে বাধা দেয়, রেজিস্ট্যান্স দেয়। তাহলে এই যে একটা চাচ্ছে যে কলাপস হইতে ভিতরের দিকে ঢুকতে, আরেকটা হচ্ছে তাতে বাধা দিচ্ছে, তাহলে দুইজন অ্যাকচুয়ালি দুই দিকে যাচ্ছে। এই দুই দিকে যাওয়ার কারণে তাদের মাঝখানে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, এবং এই নেগেটিভ প্রেশারটা
সবচেয়ে মানে হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি নেগেটিভ হয় কখন? এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন। কেন এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন? কারণ এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন লাং সবচেয়ে বেশি ইনফ্লেটেড থাকে, মানে হচ্ছে লাং সবচেয়ে বেশি ডিস্টেন্ডেড অবস্থায় আছে। এখন আমার ইলাস্টিসিটি মানে কি? আগের অবস্থায় ফেরত যাওয়ার প্রবণতা, অর্থাৎ সে যখন সবচেয়ে বেশি একটা রাবারকে আমি যখন সবচেয়ে বেশি টেনে লম্বা করবো, ছেড়ে দেওয়ার সাথে সাথে সে হচ্ছে আগের জায়গায় পৌঁছে যাবে, মানে তার ইলাস্টিক টেন্ডেন্সি তখন হাইয়েস্ট। তাহলে লাংও যেরকম যখন সবচেয়ে বেশি ডিস্টেন্ডেড থাকে তখনই হচ্ছে তার চুপসায় যাওয়ার প্রবণতাটা হাইয়েস্ট হয়, প্রেশারটা হাইয়েস্ট হয়, এবং ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি যেরকম তখন হাইয়েস্ট, আবার চেস্ট ওয়ালের তখন রেজিস্ট্যান্সও দিতে হয় হাইয়েস্ট। তাহলে দুইজনই দুই দিকে হাইয়েস্ট প্রেশার দিচ্ছে, ফলে মাঝখানে প্রেশার তখন লোয়েস্ট হয়ে যায়। এবং মোর নেগেটিভ কোথায়? ইন্টারপ্লুরাল প্রেশার অ্যাপেক্স আর বেজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অ্যাপেক্স। এবং যত ডিজিজ কন্ডিশনই হোক ইন্টারপ্লুরাল প্রেশার কখনোই পজিটিভ হবে না। পজিটিভ হইলে তখন কিন্তু আমাদের যে নর্মাল রেসপিরেশন ইন্সপিরেশন সেটা আর পসিবলই হবে না। নিউমোসাইট, আমরা কম্পারিজন অ্যানাদার কম্পারিজনে চলে আসছি। টাইপ 1 এন্ড টাইপ 2 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইট হচ্ছে স্কোয়ামাস, টাইপ 2 হচ্ছে কিউবয়েডাল। টাইপ 1 হচ্ছে, যদি আমরা নাম্বারের কথা বলি তাহলে 40%, মানে কম, কিন্তু আমরা যদি সারফেস এরিয়া সে যতটুকু কভার করে সেটার কথা বলি তাহলে কিন্তু বেশি, 95% টাইপ 1 কভার করে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে টাইপ 1 কিন্তু নিজে নিজে রিজেনারেটও করতে পারে না, সে সারফেক্টেন্টও তৈরি করতে পারে না। তাহলে টাইপ 2 টাই ডিফারেন্সিয়েট হয়ে টাইপ 1 ও তৈরি করে, টাইপ 2 টাই সারফেক্টেন্টও তৈরি করে। সিওপিডি, সিওপিডি একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তাহলে আরেকটা কম্পারিজনে আমরা চলে আসছি অবস্ট্রাকটিভ বনাম রেস্ট্রিকটিভ। তাহলে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ দুইটাই দেখবো আমরা পরবর্তীতে, রেস্ট্রিকটিভের কোশ্চেনও আছে। পার্থক্য হচ্ছে FEV1 FBC দুই জায়গাতেই কমে, অবস্ট্রাকটিভেও কমে রেস্ট্রিকটিভেও কমে। তাহলে উপরে আমার যখন আমরা রেশিও করবো তখন এই যে আমরা সি নাম্বার অপশনে দেখি রেশিওটার উপরে হচ্ছে FEV1, নিচে হচ্ছে FBC। এখন আমার যদি FEV1 বেশি কম আর FBCও কমছে কিন্তু কম কমছে, তাহলে কি হবে? উপরেরটা বেশি কমলে আমার রেশিওটাও কমবে। আর যদি উল্টা ঘটনা ঘটে যে উপরেরটা কমছে কিন্তু নিচেরটা বেশি কমছে, তাহলে হচ্ছে আমাদের কি, আমরা যদি ফর এক্সাম্পল মনে করি যে 0.1 ডিভাইডেড বাই 1, তাহলে কি রেশিওটা থাকে 0.1, মানে কম, একের চেয়ে কম। কিন্তু আমার যদি উল্টা ঘটনা হয় 1/0.1, তাহলে কিন্তু রেশিওটা কিন্তু হয়ে যায় হচ্ছে 10, মানে হচ্ছে বেশি, একের চেয়ে বেশি। তাইলে আমার অবস্ট্রাকটিভের সাথে রেস্ট্রিকটিভের এটাই পার্থক্য। অবস্ট্রাকটিভে হচ্ছে FEV1টা অনেক বেশি কমে, আমরা মনে করি যে 3 দাগ কমে, আর FBC হচ্ছে কমে কিন্তু অল্প কমে, আমি মনে করি যে 1 দাগ কমে। তাহলে এটাকে আমি মনে করি যে এটা কমছে 30, এটা কমছে হচ্ছে আমাদের কত, আমি মনে করি যে 0.1, আর এটা হয়ে গেছে 1, তাহলে আমার রেশিওটা 1 এর চেয়ে কমই থাকতেছে। আর রেস্ট্রিকটিভে ঘটনা উল্টা ঘটনা ঘটে, FEV1 কমে কিন্তু FBC তার চেয়ে বেশি কমে, সো ওভারঅল রেশিওটা ইনক্রিজড হয় বা অ্যাটলিস্ট নরমাল হয়, কিন্তু কখনোই ডিক্রিজড হয় না। তাহলে এই জিনিসটা আমাদেরকে অবস্ট্রাকটিভ আর রেস্ট্রিকটিভের বেলায় মনে রাখতে হবে। আর PFR তো হচ্ছে আমাদের কমে টোটাল লাং ক্যাপাসিটি। এখন অবস্ট্রাকটিভে একটা ঘটনা ঘটে অ্যাজমা বা সিওপিডিতে, রেসিডুয়াল ভলিউমটা বেড়ে যায়, এবং রেসিডুয়াল ভলিউম যেই যে ক্যাপাসিটির মধ্যে আছে ওই ক্যাপাসিটি গুলো তাহলে বেড়ে যাবে। তাই রেসিডুয়াল ভলিউম আছে কোন দুইটা ক্যাপাসিটি? দুইটাতেই, একটা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, একটা টোটাল লাং ক্যাপাসিটি, তাহলে ওই দুইটা বেড়ে যাবে। তাহলে এই জন্য আমার এই নাম্বারটা এখানে ফলস আছে। টিস্যু অক্সিজেনেশন, এটা তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে: কার্ডিয়াক আউটপুট, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, অক্সিজেন স্যাচুরেশন, ABC। ডিপ শাইং এন্ড র্যাপিড রেসপিরেশন মানে কি? মানে হচ্ছে রেসপিরেশনের রেটটা বাড়ছে, কুইক হয়েছে, এবং হচ্ছে ডেপথটাও বাড়ছে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে কুশমল ব্রিদিং। এখন কুশমল ব্রিদিং এর কজগুলো যদি আমরা একটু বলি তাহলে দেখতে পাবো প্রথমে হচ্ছে ফেইলার, মানে যত ধরনের ফেইলার আছে, রেসপিরেটরি ফেইলার, হ্যাপাটিক ফেইলার, রেনাল ফেইলার। তারপরে 2 নাম্বার কজ হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, যত মেটাবলিক অ্যাসিডোসিসের কজ আছে, যেমন রেনাল ফেইলার বা ইউরেমিও একটা কজ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস একটা কজ। তাহলে এগুলো হচ্ছে কুশমল ব্রিদিং, মানে আমরা যদি ব্রড টার্মে বলি ডিপ শাইং এন্ড র্যাপিড রেসপিরেশন, এটা একটা নাম হচ্ছে এয়ার হাঙ্গার। ল্যাক অফ সার্ফেক্টেন্টের কারণে কয়েকটা কন্ডিশন হয়, আমরা এগুলোর নাম মুখস্থ করে ফেলবো। এক নম্বর হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ, যেটা একটা নামই হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। 2 নাম্বার পালমোনারি ইডিমা। 3 নাম্বার লোবার কলাপস, এখানে লোবার কলাপস হবে বিতে। 4 নাম্বার হচ্ছে আমাদের নিউমোনিয়া। 5 নাম্বার আনইকুয়ালিটি অফ দ্য লাং অ্যালভিওলাই। তাহলে এখানে যে নিউমোথোরাক্স বলা আছে 2 নাম্বার অপশনে, এটার সাথে কিন্তু সার্ফেক্টেন্টের সম্পর্ক। রেসপিরেটরি চেঞ্জ ইন হাই অ্যালটিটিউড, হাই অ্যালটিটিউডে গেলে আমাদের অ্যাকিউট ক্রনিক 2 রকম চেঞ্জ আছে। সোজা কথা আমরা মনে রাখবো যে সবকিছু বাড়ে এক্সেপ্ট মাত্র 4টা জিনিস কমে। তাহলে ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে, হাইড্রোজেনও কম। এখন হাইড্রোজেন কমা মানে কিন্তু পিএইচ বাড়া, এজন্য হাই অ্যালটিটিউডে কি হয়? পিএইচ বাড়া মানে কি? রেসপিরেটরি অ্যালকালোসিস হয় এগুলা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা জানি যে হাই অ্যালটিটিউডে হিমোগ্লোবিন বাড়ে হাইপোক্সিয়ার কারণে, রোগীর পলিসাইথেমিয়া হয়। পলিসাইথেমিয়া হলে আর হিমোগ্লোবিন বাড়লে তখন উল্টা দিকে ইএসআর কমে। তো 4টা জিনিস কমে কি? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং ইএসআর। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া আমরা জানি যে 4 রকমের। এক নাম্বার হচ্ছে আমার হাইপোক্সিয়া, মানে অক্সিজেন কম, সেটা হয় এনভায়রনমেন্টে অক্সিজেন কম, অথবা এনভায়রনমেন্টে অক্সিজেন ঠিক আছে কিন্তু আমার ফুসফুসে কোনো একটা রোগ আছে, আমি অক্সিজেন নিতে পারতেছি না, তাহলে এটা হাইপোক্সিয়া। এখানে অক্সিজেন থেরাপি দিয়ে লাভ আছে যেহেতু অক্সিজেন কম। 2 নাম্বার অ্যানিমিক হাইপোক্সিয়া, মানে কি অক্সিজেন ঠিক আছে কিন্তু আমার শরীরে ব্লাডের টোটাল অ্যামাউন্টই কম, তাহলে অক্সিজেনকে যে আমার টিস্যু পর্যন্ত পৌঁছাই দিবে, ব্লাডই নাই, ব্লাড না থাকলে তো রোগীর অক্সিজেন পৌঁছাবে কিভাবে? ফলে রোগীর টিস্যু লেভেলে হাইপোক্সিয়া হবে। 3 নাম্বার হচ্ছে ইসকেমিক হাইপোক্সিয়া, ব্লাডের পরিমাণ ঠিক আছে কিন্তু ব্লাড ভেসেল ন্যারো হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, তাহলে টিস্যু পর্যন্ত কিন্তু ব্লাডকে যে পৌঁছাই দিবে সেটা সম্ভব হচ্ছে না, তাহলে ইসকেমিক হাইপোক্সিয়া। আর 4 নাম্বার হচ্ছে টিস্যু পর্যন্ত ব্লাডকে পৌঁছাই দিছে কিন্তু আমার সেল যে কোনো একটা কারণে অক্সিজেন ইউটিলাইজ করতে পারতেছে না, এটাকে আমরা বলবো হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। এটা একটা কজ হচ্ছে সায়ানাইড পয়জনিং, আর এখানে অক্সিজেন লেভেল তো সব ঠিকই আছে, তাহলে অক্সিজেন দিয়ে তো কোনো লাভ নেই, এই জন্য ডি নাম্বার ফলস। কার্বন মনোক্সাইড পয়জনিং এ কিন্তু হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হয় না, সেখানে হয় অ্যানিমিক হাইপোক্সিয়া। ইন্সপাইরেশন, ইন্সপাইরেশন
এটা কেন হয়? ইন্সপিরেশন ইজ এ অ্যাক্টিভ প্রসেস, প্রথম কথা বলা হয়েছে। এখানে প্রথমে কি ঘটনা ঘটে? প্রথমে হয় আমার শরীরে যে ইন্সপিরেটরি মাসল, যেমন ইন্টারকোস্টাল মাসল বা ডায়াফ্রাম, এগুলো কন্ট্রাক্ট করে। তাই ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে কি হবে? সে একটা ডোমের মতো ছিল, কন্ট্রাক্ট করার কারণে সে ফ্ল্যাট হয়ে গেল। বা ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করলে কি হবে? সে হচ্ছে কন্ট্রাক্ট করে এরকম আমার জায়গা করে দিবে। জায়গা করে দিলে লাং যখন জায়গা বেশি পাবে তখন লাংটা এক্সপান্ড করবে। এক্সপান্ড করলে কি হবে? ইন্ট্রাপ্লুরাল প্রেশার, যেটা এমনিতেই নেগেটিভ, ওটা আরো বেশি নেগেটিভ হয়ে যাবে। আর আমরা জানি বাতাস বলি, ব্লাড বলি, সবাই হচ্ছে নেগেটিভ প্রেশার বা কম প্রেশারে থাকতে পছন্দ করে। তখন আমার বাতাস তো বাইরে বেশি প্রেশারে ছিল, সব হচ্ছে আমার ভিতরে, আমি যখন ইয়া করবো তখন হচ্ছে সব আমার লাঙের ভিতরে ঢুকে যাবে। এখন এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, তখন আমরা একটু আগে আলোচনা করছি, তখন লাঙের ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সিটা হাইয়েস্ট হয়ে যায়। তখন ওই টেন্ডেন্সির কারণে লাং আবার তখন এতক্ষণ এক্সপান্ডেড ছিল, আবার সে আগের অবস্থায় ফেরত যেতে চায়। মানে হচ্ছে সে আবার কলাপস তো করে না, মানে সে হচ্ছে আবার এক্সপানশন থেকে ডিস্টেনশন থেকে সে আবার একটু চুপসায় যায়। তাহলে চুপসায় গেলে কি হবে? তখন বাতাসগুলা বের হয়ে যায়। তাহলে এই ঘটনাটাই ইন্সপিরেশন। লাস্টে ই নাম্বারে কি বলা হয়েছে? বাট অলসো প্যাসিভ প্রসেস না, এটা শুধুমাত্র অ্যাক্টিভ প্রসেস। আর বি নাম্বার অপশনে কি? কন্ট্রাকশন অফ দ্য ইন্টারকোস্টাল ইন্সপিরেটরি মাসল, এটার ফলে ইন্টারথোরাসিক ভলিউম বাড়ে। বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তাহলে এটা একটা চার্ট আছে, এই চার্টটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে কিছু সাবস্টেন্সকে লাং তৈরি করে, কিছুকে জমা রাখে, আর কিছুকে অ্যাক্টিভেট করে। তাহলে জমা রাখে, আর কেন জমা রাখে? যে ব্লাডে যখন দরকার হবে তখন ছেড়ে দিবে। তাহলে এই সাবস্টেন্স গুলো হচ্ছে মূলত ইনফ্লামেটরি মিডিয়েটর। আমরা যখন প্যাথোলজি ইনফ্লামেশন চ্যাপ্টার পড়বো তখন এটার সাথে আমরা কোরিলেট করবো। তাহলে আমার শরীরে যখন ইনফ্লামেশন হবে তখন সেই ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো ব্লাডে ছেড়ে দিবে। ইনফ্লামেটরি মিডিয়েটর মধ্যে আছে প্রিফর্ম, সেটা হচ্ছে এখানে হিস্টামিন। আর কিছু আছে নিউলি সিনথেসিস, তার মধ্যে প্লাজমা থেকে আসে হচ্ছে তৈরি হয় কালেক্টিন, সেল থেকে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে এই সাবস্টেন্স গুলাই হচ্ছে আমাদের মূলত সাবস্টেন্স গুলো, যেগুলো লাং স্টোর করে এবং প্রয়োজন মতো ব্লাডে ছেড়ে দেয়। পালমোনারি ক্যাপাসিটি, আমরা একটু এই ছবিটা একটু খেয়াল করি। এই যে এখানে আমরা এই দাগের মধ্যে যেটা দেখতেছি, এটা হচ্ছে আমি নর্মাল, এই যে আমি নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিলাম, এটা হচ্ছে আমার নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশন, আমি কোনো আলাদা কোনো ফোর্স নিলাম না। তাহলে এই যে নর্মাল ইন্সপিরেশনে যতটুকু বাতাস ঢুকে এবং তারপরে নর্মাল এক্সপিরেশনে যতটুকু বাতাস বের হয়, এটা হচ্ছে এই সামান্য অংশটুকু, এটার নাম টাইডাল ভলিউম। এটা হচ্ছে 500 ml। এখন সেকেন্ড হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে কি? আমি হাইয়েস্ট সর্বোচ্চ এফোর্ট দিয়ে সর্বোচ্চ যতটুকু আমি ইন্সপিরেশনে বাতাস ঢুকাতে পারি। তাহলে আমি নর্মাল ইন্সপিরেশনের নর্মাল টাইডাল ভলিউমের পরেও আমি এক্সট্রা এফোর্ট দিয়ে আরো অতিরিক্ত যতটুকু বাতাস আমি ভিতরে ঢুকাতে পারছি, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে এতটুকু পর্যন্ত আমি ইন্সপিরেশনে রিজার্ভ করতে পারি। এটা হচ্ছে 3000 ml। তাহলে এই যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর টাইডাল ভলিউম, এই দুইটাই হচ্ছে আমার ইন্সপিরেটরি ক্যাপাসিটি, মানে আমি হাইয়েস্ট ইন্সপিরেশনে একটু আমি বাতাস নিতে পারি। তাহলে এই দুইটা মানে 3000 আর 500 মিলে হচ্ছে 3500 ml। তাহলে আমি দুইটা ভলিউম একটা ক্যাপাসিটি বলছি। এবার থার্ড হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেরকম আছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমও আছে। মানে আমি নর্মালি তো টাইডাল ভলিউম, মানে আমি এতটুকু বাতাস আমি বের করতে পারি, কিন্তু আমি যদি হাইয়েস্ট এক্সট্রা এফোর্ট দিয়ে হাইয়েস্ট এই টাইডাল ভলিউমের পরেও আর কতটুকু বাতাস, মানে একটু বের করতে পারে, তারপর আমি হাইয়েস্ট যতটুকু এক্সট্রা এফোর্ট দিয়ে বের করছি টাইডাল ভলিউমের পরে অতিরিক্ত, সেটাকে আমরা বলবো এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে 1100 ml। আর বের করার পরেও আমার কিছু বাতাস তো আমার লাঙে সবসময় থেকে যায়, মানে এটা আমি চাইলেও যত চেষ্টাই করি আমি বের করতে পারবো না। এটা ইন্সপিরেশন এক্সপিরেশন সব ফেজে এটা লাঙে থেকে যায়। এটার পরিমাণ হচ্ছে 1200 ml। তাহলে আমি যখন নর্মালি এক্সপিরেশন করি, মানে কোনো বাড়তি ফোর্স দিই না, তখন কিন্তু আমার এই রেসিডুয়াল ভলিউম তো লাঙে থেকে যাই, আর সাথে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আমি যেহেতু এক্সট্রা এফোর্ট দিচ্ছি না, এটাও লাঙে থেকে যায়। তার মানে নর্মাল এক্সপিরেশনে এই টোটাল অ্যামাউন্টটা আমার লাঙের ভিতরে থেকে যায়। এটার নাম হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটার পরিমাণ হচ্ছে এই যে 1200 আর 1100 মানে 2300। এবার হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। কি ভাইটাল ক্যাপাসিটি? হচ্ছে আমি হাইয়েস্ট ক্যাপাসিটি দিয়ে হাইয়েস্ট এফোর্ট দিয়ে যদি আমি ইন্সপিরেশন নিই, এক্সপিরেশন নিই, তাহলে টোটাল যতটুকু বাতাস আসা যাওয়া করি, মানে ইন্সপিরেটরি আমার টাইডাল ভলিউম তো নরমালি আমি নিলাম, তারপর আমি হাইয়েস্ট ইন্সপিরেশন নিলাম, হাইয়েস্ট এক্সপিরেশন নিলাম, অর্থাৎ আমি হাইয়েস্ট লাঙের আমি হাইয়েস্ট ক্যাপাসিটি ইউজ করলাম। শুধু রেসিডুয়াল ভলিউমটাকে বাইর করতে পারলাম না, এর বাইরে সবই আমি বের করলাম, সবই আমি ঢুকাইলাম। তাহলে সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে সেটা যোগফল কত? এখানে 1100 আর 500 1600, আর এখানে হচ্ছে 3000, মানে হচ্ছে 4600। আর তার সাথে যদি রেসিডুয়াল ভলিউম যুক্ত করি, তাহলে লাঙের সব ভলিউম যুক্ত হয়ে গেল, তখন এটাকে বলবো টোটাল লাং ক্যাপাসিটি, মানে 4600 আর 1200 মানে হচ্ছে 5800। তাহলে এই জিনিসটা এখানে ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে হচ্ছে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম 2, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে রেসিডুয়াল ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম 2, ভাইটাল ক্যাপাসিটি মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সাথে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম হলে 2 হতো। আর টোটাল লাং ক্যাপাসিটি মানে ওই যে ভাইটাল ক্যাপাসিটি তো তিনটার যোগফল, আর সাথে রেসিডুয়াল ভলিউম 2, আর ইন্সপিরেটরি ক্যাপাসিটি কত আমাদের হচ্ছে কাছাকাছি 3500। রিটেনশন অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যখন রিটেনশন হয় তখন বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, এটা অ্যাসিডিক সাবস্টেন্স। কাজে কি হলো? আমার হচ্ছে পিসিও2 বেড়ে যাবে। পিসিও2 বেড়ে গেলে অ্যাসিডিক সাবস্টেন্স আমার কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস যখন হয়, অনেকদিন ধরে রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকে, তখন বডি ওটাকে কম্পেনসেট করবে। কিভাবে কম্পেনসেট করবে? মেটাবলিক কম্পেনসেশন করবে। মানে বাইকার্বনেট তো বের তো হয়ে যাওয়ার কথা, যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, ওইটাকে আমার বাইকার্বনেট বের করে দিয়ে কম্পেন্স, কিন্তু তখন ওইটাকে কম্পেনসেট করার জন্য বডি কি করবে? বাইকার্বনেট আরো রিঅ্যাবজর্ব করবে। মানে মেটাবলিক কম্পেনসেটরি রেসপিরেটরি অ্যাসিডোসিস ছিল, এটাকে কম্পেনসেশন করার জন্য কম্পেনসেটরি মেটাবলিক অ্যালকালোসিস হবে। কিভাবে? বাইকার্বনেট রিঅ্যাবজর্ব করার মাধ্যমে। তাহলে সেই ঘটনা এখানে আমার যখন রিটেনশন অফ কার্বন ডাইঅক্সাইড হয়, তখন বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা আরো বেড়ে যায়, কারণ রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে। আর প্রথম দিকে তো কার্বন ডাইঅক্সাইড কি করে? রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেশন করে, কিন্তু যখন অনেকক্ষণ হয়ে যায় তখন কিন্তু রেসপিরেটরি সেন্টার আলটিমেটলি ডিপ্রেশন হয়ে যায়, পেশেন্ট কোমাতে চলে যায়, যেটা অপশন ই। নন কেমিক্যাল ফ্যাক্টর এফেক্টিং দ্য রেসপিরেটরি সেন্টার, কিছু রিসেপ্টর থেকে সিগন্যাল আসে, যেমন ভ্যাগাল রিসেপ্টর আছে কোথায়? লাং এবং এয়ারে। যেমন ব্যারো রিসেপ্টর আছে কোথায়? হার্টে আছে, লাঙে আছে, আর্টারিতে আছে। যেমন হচ্ছে প্রোপিওসেপ্টর আছে। আর কিছু জায়গা থেকে ব্রেইনে, কিছু জায়গা থেকে সিগন্যাল আসে পন্স, হাইপোথ্যালামাস এবং লিম্বিক সিস্টেম। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কেমিক্যাল ফ্যাক্টর।
মেজর ফাংশন অফ রেসপিরেশন, রেসপিরেশনে কি ঘটনা ঘটে? রেসপিরেশনে এখানে এই সবগুলা ঘটনাই ঘটতে পারে, বাট এখানে কিছু কথা একটু ইচ্ছা করে ভুল করা হয়েছে, যেমন ডিফিউশন অফ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, অ্যালভিউলাই এন্ড মাসল, মাসলের সাথে তো অ্যালভিউলাই কোনো সম্পর্ক নেই, অ্যালভিউলাই থেকে ব্লাডে যায় অক্সিজেন, ব্লাড থেকে অ্যালভিউলাইতে আসে কার্বন ডাইঅক্সাইড। আরেকটা কি বলা হয়েছে? রেগুলেশন অফ ব্লাড প্রেশার, রেসপিরেশনের সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক নেই, রেগুলেশন অফ ভেন্টিলেশন, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিটুইন ব্লাড এন্ড বডি ফ্লুইড, এগুলো ঠিক আছে, পালমোনারি ভেন্টিলেশন ঠিক আছে। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা অলরেডি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পড়ার সময় আলোচনা করছি। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্রাইমারি যে কোনো ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানেই সেখানে এনার্জি লাগবে। এনার্জি কেন লাগবে? যদি আমার হাই থেকে লো কনসেন্ট্রেশনে যাইতে হয় তাহলে তো এনার্জি লাগে না। পাহাড়ের উপর থেকে যদি আমি একটা বলকে গড়ায় নিচে ফেলে দিই তাহলে তো আমাকে বাড়তি ধাক্কা দিতে হবে না, ওইটাকে এমনি ছেড়ে দিলেই ওটা পড়ে যাবে, এনার্জি লাগবে না, মানে ডাউন হিল। কিন্তু আমার যদি আপ হিল মানে নিচ থেকে উপরে উঠাইতে হয় পাহাড়ে, তাহলে আমার অবশ্যই অনেক বেশি এনার্জি লাগে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সবসময় হচ্ছে লো থেকে হাই, নিচু থেকে উঁচুতে উঠাইতে হয়, তাহলে এখানে এই জন্য সবসময় এনার্জি লাগে। আর প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে পার্থক্য, প্রাইমারিতে ডিরেক্ট এনার্জি, সে নিজে এনার্জি তৈরি করে, আর সেকেন্ডারি হচ্ছে ওই যে প্রাইমারি এনার্জিটা ইউজ করে সে ট্রান্সপোর্ট করায় দেয়। তাইলে আর ডাউনহিল কোনোটাই এখানে ডাউনহিল যায় না, এটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বৈশিষ্ট্য। প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক দুটার ক্ষেত্রেই ক্যারিয়ার লাগে। গাবা, হোয়াট ইজ গাবা? গাবা হচ্ছে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, যেটা তৈরি হয় গ্লুটামেট থেকে, গ্লুটামেট কার্বক্সিলেজ না, গ্লুটামেট ডি কার্বক্সিলেজের মাধ্যমে, তাহলে বি ফলস। এখানে দুই রকম রিসেপ্টর আছে, গাবা এ আর গাবা বি, তাহলে এখানে উল্টা বলা, গাবা এ হচ্ছে ক্লোরিন কন্ডাক্টেন্স বাড়ায় দেয় আর গাবা বি হচ্ছে পটাশিয়াম কন্ডাক্টেন্স বাড়ায় দেয়। পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমরা 5টা এক্সাম্পল মনে রাখবো। একটা হচ্ছে বাচ্চা জন্মের সাথে জড়িত, বাচ্চা জন্ম হওয়ার আগে কি হতে হয়? শুরুতে একদম এলএস সার্চ হতে হয়। আর বাচ্চা জন্ম হওয়ার সময় কি হতে হয়? পার্চুরেশন হতে হয়। 2 নম্বর ব্লাডে, ব্লাডে কি? ব্লাডে হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং। 3 নম্বর নার্ভে, নার্ভে হচ্ছে জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। আর এলএস সার্চের মতো এন্ডোক্রাইনে আরেকটা আছে, সেটা হচ্ছে সিক্রেশন অফ ইনসুলিন ইন রেসপন্স টু হাই ব্লাড সুগার। এই 5টা। সেল মেমব্রেন, সেল মেমব্রেন এখানে আমরা অপশন বিটা খেয়াল করি। সেল মেমব্রেন তো সেন্টিমিটার, এত বড় হওয়া সম্ভব না, তাহলে এটা কমন সেন্স। সেল মেমব্রেনের সব আমি মানে সাইজ হবে ন্যানোমিটারে। আর লিপিড লেয়ার যেটা থাকে সেল মেমব্রেনে, বাকিগুলো তো সব ঠিকই আছে, লিপিড মেমব্রেনটা হচ্ছে ইম্পারমিয়েবল, অপশন ই। এবার আমরা এসবিআই তে চলে আসি। সিলিয়ারি মুভমেন্ট, সিলিয়ারি মুভমেন্ট হচ্ছে দুইটা জায়গাতেই পাওয়া যায়, আমরা মনে রাখতে হবে। একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, একদম নাক থেকে শুরু করে আমাদের অ্যালভিওলাই পর্যন্ত। এই সিলিয়ারি মুভমেন্টের কারণে আমাদের কি হয়? আমাদের যে মিউকোসা, মিউকোসার সাথে কিন্তু আমাদের যেগুলা ময়লা জীবাণু এগুলো বের হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব কি করে? ওইটা হচ্ছে সিলিয়াগুলো কাঁপতে থাকে কাঁপতে থাকে, যখনই সেখানে স্পার্ম বা ইয়া আসে, স্পার্মটাকে সে ওইভাবে সরায় 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 সে হচ্ছে ইনটেক করে নেয়। একটা স্কেলেটাল মাসল ফাইবার, আমরা একটু ছবিটা একটু খেয়াল করি। এখানে আই, আই দিয়ে বুঝে মূলত আইসোট্রপিক, হ্যাঁ মানে একই রকম। তাহলে এটা হচ্ছে হালকা, সবচেয়ে হালকা অংশ। তাহলে সবচেয়ে হালকা কেন? কারণ এখানে শুধুমাত্র থিন ফিলামেন্ট থাকে, চিকন ফিলামেন্ট থাকে, সেটা কি অ্যাক্টিন, শুধু অ্যাক্টিন, কোনো থিক ফিলামেন্ট নাই। আইসোট্রপিক, শুধু একরকম ফিলামেন্ট। এবার আমরা আসি এই যে এই অংশটা, এটা হচ্ছে আমরা এটার নাম হচ্ছে এ ব্যাট। এ মানে হচ্ছে অ্যান আইসোট্রপিক, মানে আইসোট্রপিক মানে শুধু একরকম ফিলামেন্ট, আর অ্যান আইসোট্রপিক মানে দুই রকম ফিলামেন্ট, মানে হেটেরোজেনাসের মধ্যে, মানে এখানে থিকও আছে থিনও আছে। তাহলে এটা হচ্ছে হালকা থাকবে যেহেতু থিন ফিলামেন্ট শুধু হালকা, আর এটা হচ্ছে ডার্ক থাকবে যেহেতু দুই রকম ফিলামেন্ট গাঢ়। তাহলে এই এ ব্যান্ডের মধ্যে আবার মাঝখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে এইচ জোন বা হেলার জোন। হেলার মানে হচ্ছে গাঢ়র মধ্যে হালকা, সিম্পলের মধ্যে গর্জিয়াসের মতো, মানে হচ্ছে লাইটার বিটুইন দ্য ডার্ক। তাহলে কেন? কারণ এখানে শুধুমাত্র থিক ফিলামেন্ট আছে, অংশটাতে থিন ফিলামেন্ট নাই। কাজে এটা আই এর চেয়ে গাঢ় ঠিক আছে, কিন্তু এই এ ব্যান্ডের বাকি অংশের চেয়ে এটা একটু হালকা, কারণ এখানে দুই রকম ফিলামেন্ট নাই, শুধু একরকম ফিলামেন্ট আছে, যদিও সেটা থিক ফিলামেন্ট, মানে শুধু মায়োসিন আছে অ্যাক্টিন নাই। তাহলে এখানে কি? মায়োসিন বাট নো অ্যাক্টিন, ই এইচ জোনের কথা বলা হয়। তাহলে কন্ট্রাকশন অফ স্কেলেটাল মাসল ফাইবার, এটা আমরা ওই যে প্রথম কোশ্চেনের মতো, এটার সাথে সম্পর্ক কোন আয়নের? এটার সাথে সম্পর্ক হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আমরা এই ছবিটা একটু খেয়াল করি। এই ছবিতে আমার ওয়ান, ওয়ান দিয়ে কি বুঝাইছে? জিরো হচ্ছে প্রথমে উপরের দিকে উঠছে, যখনই উপরের দিকে উঠে তখন ডিপোলারাইজেশন, যখনই নিচের দিকে নামে তখন রিপোলারাইজেশন। উপরে উঠে কখন? যখন একটা পজিটিভ আয়ন যখন আমার ভিতরে ঢুকলো তখন আমি উপরের দিকে উঠে গেলাম, আমার পকেটে টাকা আসলো, আমি আকাশে উঠতে লাগলাম, পকেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে নিচে নামতেছি, টাকা বের হয়ে যাচ্ছে মানে পজিটিভ আয়ন বের হয়ে যাচ্ছে। অথবা যদি নেগেটিভ আয়ন ঢুকে মানে আমি ঋণ করি, সেক্ষেত্রে আমি নিচে নামতে পারি। তাহলে এখানে হচ্ছে র্যাপিড ইনফ্লাক্স, খুব তাড়াতাড়ি পকেটে আসতেছে, সোডিয়াম আয়ন আসতেছে, একদম এক সোজা আমি উপরের দিকে উঠে গেছি। এবার আমার আস্তে আস্তে টাকা বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম পজিটিভ আয়ন বের হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে নামতেছি ওয়ান। এরপরে এখানে এসে আমার একটু অবস্থা, মানে আমার কিছু কিছু বের হচ্ছে আবার কিছু ঢুকতেছে, মানে পটাশিয়াম ইনফ্লাক্স বের হয়ে যাওয়া কমতেছে, ক্যালসিয়াম ইনফ্লাক্স ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে, আবার র্যাপিডলি আমার পটাশিয়াম বের হয়ে যাচ্ছে। আর ফোরে হচ্ছে আমি আবার একটা স্থির অবস্থা, আগের মতো গরিবী অবস্থায় চলে আসছি, মানে আমার অল্প কিছু পটাশিয়াম ঢুকতেছে বের হয়ে যাচ্ছে, একটা স্থির অবস্থা আমার ধরে আছে। তাহলে ওয়ান হচ্ছে আমাদের কি? ওয়ানের জন্য দায়ী কি? ওয়ানের জন্য দায়ী হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্স, পটাশিয়াম পজিটিভ আয়ন বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো আর্লি ডিপোলারাইজেশন। তাহলে কোন রেসপিরেটরি সেন্টার? আমরা জানি যে রেসপিরেটরি সেন্টার পন্সে থাকে দুইটা, মেডুলাতে থাকে দুইটা, তার মধ্যে সবার উপরে হচ্ছে নিউমোটাক্সিক সেন্টার, সেটার কাজই হচ্ছে ইন্সপিরেশনকে লিমিট করা আর রেসপিরেটরি রেটটাকে বাড়াই দেওয়া। আর তার উল্টা কাজটা করে হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। এর জন্য নিউমোটাক্সিক সেন্টার কি করে? অ্যাপনিউস্টিক সেন্টারকে ইনহিবিট করে রাখে, কারণ ইনহিবিট না করলে তো দুইজন দুই রকম কাজ করে, আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না। তাহলে ক্রনিক টাইপ রেসপিরেটরি ফেলার আমরা অলরেডি আলোচনা করছি যে রেসপিরেটরি ফেইলার কি হয়? কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে টাইপ 2 তে, কারণ টাইপ 1 মানে হচ্ছে হাইপোক্সিয়া অনলি, আর টাইপ 2 হচ্ছে হাইপোক্সিয়া প্লাস হাইপারক্যাপনিয়া, তাহলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে। রিটেনশন হলে কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, তখন বডি সেটাকে কম্পেনসেট করবে কিডনি দিয়ে, মেটাবলিক কম্পেনসেটরি মেটাবলিক অ্যালকালোসিস। অ্যালকালোসিস মানে কি? সে বাইকার্বনেটটাকে ধরে রাখবে, রিঅ্যাবজর্ব করবে। তাহলে এজন্য ক্রনিক, অ্যাকিউটে না কিন্তু, ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার কি হয়? বাইকার্বনেটটা বেড়ে যায়। তাহলে হচ্ছে বাইকার্বনেট ইনক্রিজটা যেহেতু ট্রু, এখানে যেহেতু ফলস এর কথা বলা হয়েছে, তাহলে বাইকার্বনেট নরমালটা ফলস। এর বাইরে হাইপোক্সিয়া হাইপারক্যাপনিয়া দুইটাই তো হয়, অবস্ট্রাকটিভ স্লিপ আপনি একটা কজ, সেটাও ট্রু। তাহলে ক্লোরাইড শিফট, ক্লোরাইড শিফট আমাদের
কোথায় হয়? এটা হচ্ছে ফলস। ক্লোরাইড শিফটের বেলায় কোনটা ফলস? তাহলে ক্লোরাইড শিফটটা হয় কিন্তু টিস্যু লেভেলে। ক্লোরাইড শিফট মানে কি? মানে হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কোথা থেকে কোথায় যায়? সে হচ্ছে প্লাজমা থেকে আরবিসি তে যায়। তাহলে ঘটনাটা কি ঘটে? ঘটনা হচ্ছে টিস্যু লেভেলে আমার সেলের মধ্যে তো মেটাবলিজম হইলো, হওয়ার পরে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এবার কার্বন ডাই অক্সাইডটাকে আমার টিস্যু থেকে লাং পর্যন্ত পৌঁছাতে হবে, যেন লাং সেটা এক্সপিরেশনের সময় বের করে দেয়। তাহলে প্রথমে টিস্যু থেকে যাবে ব্লাডে, তাহলে কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে ব্লাডে ঢুকলো। এবার ব্লাডে ক্যারি করবে কে? ক্যারি করবে হচ্ছে আরবিসি। তাহলে কার্বন ডাই অক্সাইডটা আরবিসির ভিতরে ঢুকলো, ঢুকে কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। কার্বনিক অ্যাসিড তো আর সাথে সাথে ভেঙে যায়, হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন। এবার বাইকার্বনেট আয়ন আমার এই কার্বনিক অ্যানহাইড্রেসটা আছে আরবিসির ভিতরে, এই জন্যই সে আরবিসির ভিতরে ঢুকছে। এবার তো আমার বাইকার্বনেট ভেঙে গেছে, এবার তাকে আবার আরবিসি থেকে বের হয়ে যেতে হবে, তার কাজ শেষ। তার উদ্দেশ্য ছিল বাইকার্বনেট তৈরি করা, সেটা তৈরি করার জন্য কার্বনিক অ্যানহাইড্রেস দরকার ছিল, যেটা আরবিসির মধ্যে আছে, এই জন্য কার্বন ডাই অক্সাইডটা আরবিসির মধ্যে ঢুকছে, নাহলে সে ঢুকতো না। এবার তার কাজ শেষ, এবার আরবিসি থেকে বের হয়ে যাবে, কিন্তু সে তো অলরেডি একটা নেগেটিভ আয়ন তৈরি করছে। এখন যদি পজিটিভ আয়ন তৈরি করছে, এখন নেগেটিভ আয়নটা যদি বের হয়ে যায় তাহলে আরবিসি তো পজিটিভ হয়ে যাবে, তাহলে তাকে একটা বাইকার্বনেটের পরিবর্তে আরেকটা নেগেটিভ আয়ন দিয়ে তারপরে বের হতে হবে। তখন সে কি করে? ব্লাড থেকে ক্লোরিন আরবিসির ভিতরে ঢুকে, তখন আরবিসি থেকে বাইকার্বনেটটা বের হতে পারে। তাহলে এই যে ক্লোরিনটা শিফট হলো ফ্রম প্লাজমা ইনটু দ্য আরবিসি, এটাই হচ্ছে ক্লোরিন শিফট। তাহলে এই ঘটনাটা কোথায় ঘটলো? টিস্যু লেভেলে। লাং লেভেলে উল্টা ঘটনা, যেই আবার বাইকার্বনেটটা আবার হচ্ছে তখন হচ্ছে আমার রিভার্স ক্লোরিন শিফট, ক্লোরিনটা তখন আমার বের হয়ে যায়। তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিও কোথায় গ্রেটার হয়? ইন অল কন্ডিশন এক্সেপ্ট। তাহলে কোথায় ভেন্টিলেশন পারফিউশন রেশিও গ্রেটার মানে মোর দ্যান ওয়ান, তার মানে কি ভেন্টিলেশন বেশি হতে হবে অথবা পারফিউশন কম হতে হবে। তাহলে ভেন্টিলেশন বেশি হয় কখন? আমরা যখন দৌড়াই তখন বাতাস বেশি নেওয়া লাগে, মানে এক্সারসাইজ। আর পারফিউশন কম হয় কখন? আমার যদি শরীর থেকে ব্লাড বের হয়ে যায়, হেমোরেজ, যদি পালমোনারি ভেসেলে কোনো সমস্যা হয়, পালমোনারি আর্টারাইটিস, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি ফাইব্রোসিস। এর বাইরে অ্যাপেক্স আর বেস, আমরা মনে রাখবো যে অ্যাপেক্সে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা বেশি থাকে, কারণ অ্যাপেক্সে হচ্ছে যদিও ভেন্টিলেশনও কম পারফিউশনও কম, ওই যে অবস্ট্রাকটিভের মতো, কিন্তু ভেন্টিলেশনের চেয়ে পারফিউশনটা বেশি কম। আমরা সহজে মনে রাখার জন্য, যদিও এটা রিয়েল কেস না, মনে রাখবো যে ব্লাড তো নিচের দিকে, আমরা তরল পদার্থ চাই কি নিচের দিকে, তাহলে অ্যাপেক্স থেকে সে সবসময় বেজের দিকে থাকতে চাইবে, তাহলে এখানে পারফিউশন কম, ভেন্টিলেশনও কম, কিন্তু আমার নিচেরটা বেশি কম, পারফিউশনটা বেশি কম, এই জন্য আমার রেশিওটা বেশি থাকে। তাহলে অ্যাপেক্সে সবচেয়ে বেশি থাকে ভেন্টিলেশন পারফিউশন রেশিও, যেটা 3, আর বেজে হচ্ছে সবচেয়ে কম থাকে, কারণ এখানে পারফিউশন সবচেয়ে বেশি, নিচেরটা বেশি, এই জন্য আমার রেশিওটা কমে গেল। তাহলে সেটা হচ্ছে 0.6। এক্সপ্রেশন আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্সপিরেশনে রাইট হার্টের সব অ্যাক্টিভিটি বাড়ে, আর এক্সপ্রেশনে লেফট হার্টের সব activity। তাহলে এখানে আমরা দেখবো যে হার্ট রেট, ভেনাস রিটার্ন, জেবিপি, এগুলো সবই হচ্ছে রাইট হার্টের কাজ, একটা শুধু লেফট হার্টের কাজ, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। তাহলে এই জন্য ব্লাড প্রেশারটা আমার হচ্ছে এক্সপ্রেশনের সাথে সম্পর্ক, এক্সপ্রেশনে ব্লাড প্রেশারটা বাড়বে। তাহলে একটা রোগীর এখানে আমার কি বলা হয়েছে? রেসিডুয়াল ভলিউমটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমার দুইটা জিনিসই লাগবে। একটা হচ্ছে এখানে অনেক কথা বলা আছে, আমার এত কথার দরকার নেই। আমি দেখি যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলছে 3 লিটার, আর কি বলছে আমাদের এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 1.5 লিটার। এখন আমরা জানি যে হোয়াট ইজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আমরা অলরেডি আলোচনা করছি, ছবিটার কথা আমরা মনে করি। মানে আমি নর্মাল এক্সপিরেশন আমি কোনো জোর দিলাম না, তাহলে আমার লাঙে যতটুকু এক্সপ্রেশন শেষে লাঙে যতটুকু বাতাস থেকে যায়, তাহলে সেটা রেসিডুয়াল ভলিউম তো সবসময় থেকে যায়, আমি জোর করলেও থেকে যাবে, আর জোর না করলেও থেকে যাবে হচ্ছে এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম। তার মানে কি আমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম। তাহলে এখানে এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম দেওয়া আছে, তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি থেকে এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউমটা বিয়োগ করলেই বাকি থাকবে কোনটা? রেসিডুয়াল ভলিউম। তাহলে 3 থেকে 1.5 বিয়োগ করলে আমার বাকি থাকে 1.5, মানে 1.5 লিটার, মানে 1500। রেস্ট্রিকটিভ লাং ডিজিজ অলরেডি আমরা আলোচনা করছি, এপিভি1 বা এফবিসি রেশিওর কথা। এপিভি1ও কমে, এফবিসিও কমে, কিন্তু এখানে এফবিসিটা বেশি কমে। তাহলে নিচেরটা যদি বেশি কমে, তাইলে হচ্ছে আমাদের রেশিওটা হয় আমার ইনক্রিজড হবে, ইনক্রিজ না হলেও নর্মাল থাকবে, ডিক্রিজ কিন্তু হবে না। তাইলে এখানে আমার লস অফ এফিভিয়ন বা এফবিসি, এফবিসি কমে, ঠিক আছে, উইদাউট লস অফ এফিভিয়ন বা এফবিসি, কিন্তু রেশিওটা কম। সি নাম্বার হচ্ছে ট্রু। টাইডাল ভলিউম, তাহলে টাইডাল ভলিউমের কথা কি? টাইডাল ভলিউম হচ্ছে নর্মালি আমি শ্বাস নিলে ইন্সপিরেশনে যতটুকু ঢুকে এক্সপ্রেশনে যতটুকু বের হয়, মানে আমার বাড়তি কোনো ফোর্স না প্রয়োজন হলে, তার মানে এ নাম্বার অপশনই হচ্ছে আমার সঠিক। এয়ারওয়ে রেজিস্ট্যান্স, এয়ারওয়ে রেজিস্ট্যান্সের বেলায় কি বলা হয়েছে? রেজিস্ট্যান্স কি? যে কোনো রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কন্ট্রাকশনের সাথে জড়িত। তাহলে আমার যদি স্মুথ মাসল কন্ট্রাক্ট করে, মানে ওই যেটা আমরা অলরেডি ব্রঙ্কাস আর ব্রঙ্কিওলের মধ্যে পার্থক্যের কথা বলছি, যে ব্রঙ্কাসে কার্টিলেজ বেশি থাকে, ব্রঙ্কিওলে স্মুথ মাসল বেশি থাকে, তাহলে মাসল যখন কন্ট্রাক্ট করে তখনই তো হচ্ছে আমার কি রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তাহলে ডি নাম্বার অপশন হচ্ছে এখানে ট্রু। কম্পোনেন্ট অফ রেসপিরেটরি ইউনিট, আমরা একটু এই ছবিটা খেয়াল করি। আমার এই যে এটা হচ্ছে আমার রেসপিরেটরি ব্রঙ্কিও, লাস্ট যে ব্রাঞ্চগুলো, সেখান থেকে আমার একটা ছিদ্র বের হলো, এটাকে আমরা বলবো অ্যালভিওলার ডাক্ট। অ্যালভিওলার ডাক্ট থেকে যে ওপেনিংটা, সেটাকে আমরা বলি অ্যাট্রিয়াম। তারপরে এই যে আমার আঙ্গুরের গোছার মতো পুরো একটা গোছাকে আমরা করতে বলি অ্যালভিওলার স্যাক, আর একটাকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলাই। তাহলে কি? রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাই। এটাকে আমরা কেন বলতেছি? আমরা রেসপিরেটরি ইউনিট, কারণ ওই যে আমরা যখন বলছি যে গ্যাস এক্সচেঞ্জ হয়, তাহলে এই জায়গাতে গ্যাস এক্সচেঞ্জ হয়, তার উপরে কিন্তু গ্যাস এক্সচেঞ্জ হয় না, সেটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আর এই জায়গায় যদি কোনো কারণে গ্যাস এক্সচেঞ্জ না হয়, তাহলে আমরা এটাকে বলবো অ্যালভিওলার ডেড স্পেস। এটা ডিজিজ কন্ডিশন ছাড়া কিন্তু হবে না। তাহলে এখানে আমার অ্যাট্রিয়া, অ্যালভিওলাই, অ্যালভিওলার ডাক্ট, রেসপিরেটরি ব্রঙ্কিওল সবই আমি ছবিতে দেখছি যে রেসপিরেটরি ইউনিটের কম্পোনেন্ট। টার্মিনাল ব্রঙ্কিওল না, রেসপিরেটরি ব্রঙ্কিওলের নিচ থেকে তার উপরে টার্মিনাল ব্রঙ্কিওল ইজ নট এ পার্ট অফ রেসপিরেটরি ইউনিট, সেটা কন্ট্যাক্ট জোনের অংশ। মোস্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড আমার বডিতে বিভিন্নভাবে ট্রান্সমিট হয়, বাইকার্বনেট হিসাবে, কার্বামিনো, হিমোগ্লোবিন হিসাবে, হ্যাঁ, কিন্তু আমার সবচেয়ে বেশি 70% ট্রান্সপোর্ট হয় হচ্ছে বাইকার্বনেট হিসেবে। রেসপিরেটরি সেন্টার যেটা ব্রেইনে থাকে,
সেটা স্টিমুলেশন আমি যদি বলি যে হ্যাঁ এটা তো অক্সিজেন হতে পারতো, কার্বন ডাইঅক্সাইড হতে পারতো, কারণ হাইপোক্সিয়া, হাইপারক্যাপনিয়া, অ্যাসিডোসিস তিনটাই কিন্তু রেসপিরেশনের জন্য স্টিমুলেশন। বাট কথা হচ্ছে যে কোনটা কোথায়, কোনটা সেন্ট্রালি, কোনটা পেরিফেরাল। তাহলে আমরা যদি সেন্ট্রালি যদি ব্রেইনে গিয়ে রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করতে হয় মেডুলাতে গিয়ে, তাহলে তাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে হবে। এখন ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ক্রস করতে পারে অনলি কার্বন ডাইঅক্সাইড, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু ডিরেক্টলি আবার রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করতে পারে না, যেটা আমার কোশ্চেনে চাওয়া হয়েছে। সে তখন কি করে? সে তখন ওই যে পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তারপর আবার ভেঙে যায় হাইড্রোজেন আর বাইকার্বন। ওই হাইড্রোজেনটার একমাত্র ক্যাপাসিটি আছে ডিরেক্টলি রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করার। তাহলে এভাবেই হচ্ছে ডিরেক্টলি রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেট হতে পারে। স্পন্টেনিয়াস রেসপিরেশন কখন বন্ধ হয়, মানে কোন লেভেলে লেশন হলে আমার রেসপিরেশনই বন্ধ হয়ে যাবে? আমরা একটু ছবিটা খেয়াল করি। এই যে আমার মেডুলা, এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডুলা। তাহলে পন্সে দুইটা সেন্টার আছে, উপরে নিউমোটেক্সিক সেন্টার, নিচে অ্যাপনিওস্টিক সেন্টার। মেডুলাতে আছে ডরসাল বা ইন্সপাইরেটরি, ভেন্ট্রাল বা এক্সপাইরেটরি। মানে মেইন সেন্টার হচ্ছে আমার মেডুলাতে, আর এগুলো হচ্ছে এই সেন্টারগুলোকে আমার স্টিমুলেট করে বা ইনহিবিট করে। তাইলে আমার মনে রাখবো যে অ্যাপনিওস্টিক সেন্টার কি করে? সে অ্যাপনিয়া করে। মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে অনেকটা মানে খুব ডিপ একটা রেসপিরেশন, কিন্তু আমার যেটা রেটটা হচ্ছে অনেক কম। এই যে অনেক ডিপ একটা রেসপিরেশন কিন্তু অনেকক্ষণ পর পর, এটাই হচ্ছে আমাদের অ্যাপনিয়া। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার কি করবে? রেসপিরেশনের ডেপথটা বাড়ায় দেয়, রেটটা অনেক কমায় দেয়। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার কি উপর থেকে আপার মোটর কি সবসময় ইনহিবিটরি? উপর থেকে ইনহিবিট করে রাখে দুইটা জিনিস, একটা নিউমোটেক্সিক সেন্টার আর একটা হচ্ছে ভ্যাগাল নার্ভের যে স্টিমুলাস। তাহলে কারো যদি নিউমোটেক্সিক সেন্টারের নিচে এই জায়গায় লেশন হয়, মানে নিউমোটেক্সিক সেন্টার থেকে কোনো সিগন্যাল আর আসতেছে না, মানে হাই পন্সে, যেহেতু উপরে হাই পন্সে যদি লেশন হয়, তাহলে নিউমোটেক্সিক আর একে ইনহিবিট করতে পারতেছে না। কিন্তু তারপরে যদি ভ্যাগাস ইনটেক্ট থাকে, তাহলে দুইটাই তো ইনহিবিট করে, তাহলে এ পারতেছে না, এ তখন ইনহিবিট করবে। ইনহিবিট করার কারণে মোটামুটি নর্মালি আগের থেকে একটু ডেপথ বাড়বে, কিন্তু মোটামুটি নর্মাল ভাবে রেসপিরেশন চলমান থাকবে। কিন্তু ভ্যাগাসটাও যদি কাটা যায়, তাহলে এটাও ইনহিবিট করতেছে না, এটাও ইনহিবিট করতেছে না, তখন কিন্তু রোগীর অ্যাপনিয়া হয়ে যাবে বা অ্যাপনিওস্টিক ব্রিদিং হয়ে যাবে। ডেপথ অনেক বেশি কিন্তু রেট অনেক কম। এবার লোয়ার পন্স মানে এই পন্সও কাটা গেল, তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার থেকেও সিগন্যাল আসতেছে না। এখন অ্যাপনিওস্টিক সেন্টারের কাজ কি? সে ইন্সপিরেশনকে স্টিমুলেট করে, সে হচ্ছে এক্সপিরেশনকে ইনহিবিট করে। তাহলে হচ্ছে আমার যদি কোনো কারণে অ্যাপনিউস্টিক সেন্টারও যদি আমার কাটা যায়, তাহলে আমাদের যে রিদমিক যে রেসপিরেশন সেটা কিন্তু আর পসিবল হবে না। তাহলে রিদমিক রেসপিরেশন যদি আমাদের আর পসিবল না হয় এবং রোগীর কাফ রিফ্লেক্সটা রোগীর তখন অ্যাবসেন্ট হয়ে যাবে এবং রোগীর তখন অ্যাসপিরেশন হবে। আমরা যখন খাইতে যাই তখন হচ্ছে আমাদের কোনো কারণে যদি ট্রাকের মধ্যে চলে যায়, আমাদের কিন্তু কাশি হয়, কাশি হলে ওই জিনিসটা এক্সপেল হয়ে যায়, কিন্তু কাফ রিফ্লেক্স না থাকলে তখন অ্যাসপিরেশন হয়ে যাবে। তাহলে অ্যাপনিউস্টিক সেন্টার। এবার কারো যদি মেডুলার নিচে ইয়া হয়, তাহলে তার তো ভেন্ট্রাল ডরসাল আসল রেসপিরেটরি সেন্টারই তার আর সিগন্যাল আসতেছে না, তার মানে তখন কি রেসপিরেশনই পুরোপুরি বন্ধ হয়ে যাবে, মানে রেসপিরেটরি অ্যারেস্ট হবে বা সিজেশন, কমপ্লিট সিজেশন অফ রেসপিরেশন হবে। তাহলে এই যে হাই পন্সে যদি হয়, তাহলে ভ্যাগাস ইনটেক থাকলে একরকম, ভ্যাগাস কাট হলে একরকম, লো পন্সে হলে একরকম, কিন্তু মেডুলার নিচে যদি হয় তাহলে আর কি, আর ভেন্ট্রাল ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে সিগন্যাল আসতেছে না, রোগীর একদম কমপ্লিট সিজেশন অফ রেসপিরেশন হয়েছে। তাহলে স্পাইরোমেট্রি সোজা কথা মেজার করতে পারে কোনটা? রেসিডুয়াল ভলিউম। এবং রেসিডুয়াল ভলিউম যে যে ক্যাপাসিটিতে থাকে, তাহলে রেসিডুয়াল ভলিউম থাকে দুইটা ক্যাপাসিটিতে, একটা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আর একটা টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে টোটাল লাং ক্যাপাসিটি রিজার্ভ করতে পারে, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি পারে, এবং রেসিডুয়াল ভলিউম পারে। তাহলে পারে না কোন ক্যাপাসিটিটা? ভাইটাল ক্যাপাসিটিটা। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস তো আসলে কোনো ক্যাপাসিটির মধ্যে পড়ে না। তাহলে সরি আমি একটু উল্টা বলছি, এটা হচ্ছে কি স্পাইরোমেট্রি হচ্ছে মেজার করতে পারে না হচ্ছে রেসিডুয়াল ভলিউম এবং যে যে ক্যাপাসিটির মধ্যে রেসিডুয়াল ভলিউম আছে, অর্থাৎ কোন কোন ক্যাপাসিটি? টোটাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এগুলো স্পাইরোমেট্রি মেজার করতে পারে না। কেন পারে না? কারণ স্পাইরোমেট্রিতে আমরা কি করি? আমরা বলি যে রোগীকে ফু দেয়, তাহলে ফু দিলে বাতাস কতটুকু বের করতে পারে সেটা আমরা মেজার করি। তাহলে রেসিডুয়াল ভলিউমটা তো বের হয় না, ওটা তো লাংয়ের মধ্যেই থেকে যায়, তাহলে এটা স্পাইরোমেট্রি মেজার করতে পারে না। এবং যে যে ক্যাপাসিটিতে রেসিডুয়াল ভলিউম লাগে ওইটাও সে মেজার করতে পারবে না। তাহলে ফিজিওলজিক্যাল ডেড স্পেস তো কোনো ক্যাপাসিটি না, সেটাও সে মেজার করতে পারবে না। তাহলে পারবে কোনটা? যেটাতে যেই ক্যাপাসিটির মধ্যে রেসিডুয়াল ভলিউম নাই, মানে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। হাইপোক্সেমিয়া হাইপারভেন্টিলেশন করে, তাহলে আমরা অলরেডি আলোচনা করছি যে আমার রেসপিরেটরি সেন্টার তো ব্রেইনেও আছে, সেন্ট্রাল পেরিফেরিতেও আছে। তাহলে পেরিফেরি বলতে আমাদের যেটা কেমিক্যাল কন্ট্রোল আর কি, তাহলে ব্রেইনের যেটা সেটা কিন্তু আমার ট্রাকে স্টিমুলেট করতে পারে। প্রথমে ব্লাড ব্রেন ক্রস করে কার্বন ডাইঅক্সাইড, তারপর ডিরেক্টলি স্টিমুলেট করে হাইড্রোজেন, সেখানে কিন্তু অক্সিজেন পারে না। তাহলে অক্সিজেন কিভাবে স্টিমুলেট করে? সে হচ্ছে পেরিফেরিতে যে আমাদের যে কেমোরিসেপ্টর আছে, যেটা কোথায় আছে? মেডুলাতে না, কিন্তু পেরিফেরিতে কোথায়? ক্যারোটিড এবং অ্যাওরটিক বডি, সেগুলোকে সে হচ্ছে আমাদের ডিরেক্টলি গিয়ে স্টিমুলেট করতে পারে। তাহলে অলরেডি আমরা আলোচনা করছি যে লাং কিছু সাবস্টেন্স তৈরি করে, কিছু সাবস্টেন্স নিজে ইউজ করে, কিছু হচ্ছে ব্লাডে ছেড়ে দেয় প্রয়োজন অনুযায়ী, আর কিছু সাবস্টেন্সকে সে কনভার্ট করে বা অ্যাক্টিভেট করে। তাহলে নিজে তৈরি করে, নিজে ইউজ করে, এমন একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সার্ফাক্টেন্ট। এই যে এই চারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কোন হাইপোক্সিয়াতে অক্সিজেন দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়? আমরা অলরেডি আলোচনা করেছি যে অক্সিজেন কমের কারণে যে হাইপোক্সিয়া হয় সেটাতেই অক্সিজেন দিলে সবচেয়ে পাওয়া যাবে। আর বাকি মানে হাইপোক্সিয়া বাকি যেটা অ্যানেমিক হোক, ইসকেমিক হোক, হিস্টোটক্সিক হোক, সেটা তো অক্সিজেনের অভাবে হয় না, সেখানে অক্সিজেন ঠিকই আছে, কিন্তু ব্লাডে হয় ব্লাড কম, নাইলে ব্লাড ভেসেলের সমস্যা, নাইলে সেলের সমস্যা, কাজে সেখানে অক্সিজেন দিয়ে খুব বেশি একটা উপকার পাওয়া যাবে না। কোনটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার? অলরেডি একটা কোশ্চেন আমরা আলোচনা করছি, গাবার ফুল নাম গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। তাহলে কারো যদি সোডিয়াম পটাশিয়াম এটিপিসটা ইনহিবিট হয়, আমরা একটু ছবিটা খেয়াল করি। সোডিয়াম পটাশিয়াম এটিপিস কি করে? এই যে আমার সেল থেকে তিনটা সোডিয়াম বের হয়, দুইটা পটাশিয়াম ঢোকে। তাহলে এই যে তিনটা সোডিয়াম বের হওয়ার কারণেই কিন্তু ইসিএফ এ সোডিয়াম বেশি, আবার পটাশিয়ামটা ইসিএফ থেকে আইসিএফ এ ঢুকতেছে, এই জন্য আইসিএফ এ পটাশিয়াম বেশি। তাহলে দেখি এটার সাথেই কিন্তু আরেকটা
চ্যানেল কিন্তু আমার জড়িত, সেটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট বা সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার। তাহলে এখানে কি হয়, ওই যে সোডিয়ামটা আমার বাইরে বের হয়ে গেল, ওই সোডিয়ামটা আবার ভিতরে ঢুকে, আর তার এক্সচেঞ্জে সেলের ভিতরে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটা বাইরে বের হয়ে যায়। এখন এই চ্যানেলটা যদি কাজ না করে, তাহলে এই চ্যানেলটাও কাজ করতে পারবে না, কারণ এই সোডিয়ামই তো ভিতরে ঢুকতো। তাইলে এই চ্যানেলটা যদি কাজ না করতে পারে, তাহলে এই যে সেল থেকে ক্যালসিয়াম গুলো আর বের হবে না, তাহলে সেলের ভিতরে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, মানে ইন্ট্রা সেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম এটিপেজ ইনহিবিট করলে আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্ট হবে ইনক্রিজড ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। সিম্পল এবং ফ্যাসিলিটেড ডিফিউশন দুইটাতেই আমার মিল আছে কোনটা? তাহলে অলরেডি আমরা আলোচনা করছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে আমার যে প্যাসিভ ট্রান্সপোর্ট, তার মূল পার্থক্য হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি লাগে। কেন এনার্জি লাগে? কারণ এটা হয় আপহিল, মানে আমি পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে উঠাবো, আমাকে শক্তি তো দিতেই হবে। আর প্যাসিভ ট্রান্সপোর্ট, সেটা সিম্পল হোক ফ্যাসিলিটেটেড হোক, সেটা সবসময় হচ্ছে কোনো এনার্জি লাগবে না, মানে ডাউন হিল, মানে আমি উপরে থেকে নিচে জাস্ট ছেড়ে দিব, কোনো এনার্জি লাগবে না। তাহলে এটা হচ্ছে ডাউন দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে পার্থক্য সিম্পল আর ফ্যাসিলিটেটেড, পার্থক্য একটাই, সেটা সিম্পলে কোনো ক্যারিয়ার লাগে না, ফ্যাসিলিটেটেড ডিফিউশনে একটা ক্যারিয়ার লাগে। টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে নিচের কোনটা কাজ করে এখানে? আমাদের টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে যে হরমোনগুলো কাজ করে আমরা ইপিআই দিয়ে মনে রাখবো, ইপিআই শিডিউল ট্রিগার যেটা আছে সেই ইপিআই দিয়ে মনে রাখবো। ইতে হচ্ছে ইরাইথ্রোপয়েটিন, পিতে হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, আইতে হচ্ছে ইনসুলিন এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। তাহলে আমার যে ইপিআই, আমরা চারটা হরমোনের নাম বললাম, তার মধ্যে এখানে অপশনে আছে হচ্ছে ইনসুলিন, আই এর ইনসুলিন, কাজে আমার অ্যান্সার হচ্ছে ইনসুলিন। যে এই চার্টে মোটামুটি বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কোনটা কি মেকানিজমে কাজ করে পুরো চারটা দেওয়া আছে, এই চারটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকের মতো এখানে শেষ, সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।